নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মাত্র 6 দিন আগে আমরা এই বাংলার বার্তা একটা এপিসোড টেলিকাস্ট করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সময়ের দাবি হচ্ছে আপনি বাম না আপনি ডান না আপনি মধ্য, সমস্ত কিছু দূরে ছড়িয়ে রেখে নবান্ন পরিষ্কার করুন, নবান্নকে একদম ক্লিন করুন, পরিচ্ছন্ন করুন। দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। নিজের রাজনৈতিক ঝান্ডা পেছনে রাখুন, মতাদর্শ পেছনে রাখুন। 294টা আসনের মধ্যে যে যেখানে বিধানসভায় জিততে পারবে তাকে জেতান। সেটাই তো সময়ের দাবি। বহু রাজনৈতিক নেতার কাছে আবেদন করেছিলাম, বামপন্থী, বিজেপি, সমস্ত স্তরের রাজনৈতিক নেতাদের কাছে আবেদন করেছিলাম। নির্বাচন বেশি দূরে নয়, 8-9 মাস 9-10 মাস দূরে। এখনই যদি এই মেন্টাল মেকআপ না নেন, ভোটাররা কীভাবে নেবেন? আমি মাত্র বিশ্বাস করুন, আজকে বলছি, আজকে এই 6 তারিখ জুলাই মাসের 6 মাস চলে গেছে একটা বছরের। নির্বাচনের দামামা বেঁচে গেছে। বিজেপি রাজ্য সভাপতি, নতুন রাজ্য সভাপতি হিসেবে এসেছেন শ্রমিক ভট্টাচার্য, এবং নির্বাচনের দামামা বাঁচবে, এটা স্বাভাবিক। তারপর সেপ্টেম্বর মাস দুর্গাপুজো, সেপ্টেম্বর অক্টোবর নিয়ে ব্যস্ত হবে, আবার নভেম্বর থেকে উত্তাল হবে বাংলা, এটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় আরও মিথ্যে কথা বলা শুরু করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও মিথ্যে কথা বলা শুরু করবেন, আরও নোংরামি করা শুরু করবেন, আরও এই পশ্চিমবঙ্গে যত রকম খারাপ কাজ তৃণমূল কংগ্রেস সংগঠিত করবে এই পশ্চিমবঙ্গে। আমরা আজ থেকে 6 দিন আগে যে টেলিকাস্টটা করেছিলাম এই সংক্রান্ত বিষয়, আমি প্রথমে এই প্রতিবেদনে এই পর্বে আমি প্রথমে ছোট্ট করে সেই আমার বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো। এটা কোনো প্রচারের জন্য নয়, আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। আমি যে দাবিটা সেই সময় করেছিলাম বাংলার মানুষের হয়ে সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে, কার কানে গেছে যায়নি জানি না, কিন্তু কোনো রাজনৈতিক নেতার কানে গেছে। আমি তাদের বক্তব্যটা আমি এই পর্বে শোনাবো একটু পরে। আগে 30শে জুন বাংলার বার্তার সকাল 8টার প্রতিবেদনে আমি কি বলেছিলাম একটু শুনুন। কিন্তু তার ডাকটা দিয়েছেন, বলেছেন নির্দল, একদম নির্দলীয় একটা আহ্বান করুন অভয়ের বাবা মা, ডাকুন, আমি 50,000 লোক দেবো। বামপন্থীদেরও বলছি, ভুলুন সব বাম ডান, ভুলুন। দিস লেডি এবং তার ভাইপো এই ক্রিমিনালদের গ্যাংস্টার, চোর, ক্রিমিনালদের দল, বাঞ্চ অফ ক্রিমিনালসকে এক করেছেন মমতা অভিষেক সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ওই নবজোয়ার যাত্রার সময় দেখেছি না, গাড়ির ওপর বসে থেকে হুট খোলা। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে নিড অফ দ্য আওয়ার তৃণমূলকে সরানো। শুধু রাত জাগলে হবে না, শুধু মিছিল করলে হবে না, শুধু জেলে গেলে হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিকে এক করতে হবে, সমস্ত বাঙালিকে এক করতে হবে। আপনি তৃণমূল, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, কিন্তু তৃণমূলকে যে সিটে যে হারাতে পারবেন আমি তাকে ভোটটা দেব। এই মেন্টালিটি কিন্তু গ্রাসরুট লেভেলে তৈরি অনেকটা এগিয়ে গেছে। সেই রাজনৈতিক নেতাদের এবার সেটা বুঝতে হবে। কি বিজেপি নেতাদের বুঝতে হবে যেখানে 70% মাইনরিটি ভোটার, আমি জিততে পারবো না, সিপিএম জিতুক, কংগ্রেস জিতুক। আর যেখানে আমার 5% ভোটার আছে, গত বিধানসভায়, গত লোকসভায় আমি 5%, 6% দিয়েছি। বামপন্থীদের সমস্ত ইগো ওই গঙ্গার জলে কিছুদিনের জন্য বিসর্জন দিয়ে ভোটটা বিজেপিকে করাতে হবে, মমতাকে সরাতে হবে। তারপর বিজেপির বিরুদ্ধে সারা বছর লড়ুন, কোনো অসুবিধা নেই, লড়াইটা করতে পারবেন। কিন্তু এই মহিলা থাকলে কিন্তু পশ্চিমবঙ্গ শেষ। কারণ ইনি তো ক্রিমিনালদের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলেন। এরা শুধু চাকরি চুরি করবে না, শুধু কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করবে না, ইজ্জতটাও চুরি করবে। আপনার কন্যা যদি বড় হয় বাড়িতে, আপনার মা বোন, আপনি ভাবুন তো একটা বছরের মধ্যে কলকাতা শহর কি নৃশংস দুটো ঘটনা দেখলো। আর এর মধ্যে কত ঘটনা ঘটে গেল। অনুব্রত মণ্ডলকে আজও শাস্তি দেওয়া হলো না। সন্দীপ ঘোষের মতো অপরাধীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেকশন দিয়েছেন, আজও চেষ্টা করছেন প্রোটেকশন দিতে। আমি বলছি এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বাঙালি যখন গ্রাসরুট লেভেলে ভাবতে শুরু করেছে যে আমরা এবার ইউনাইটেডলি ভোট দেবো, যে যেখানে জিতবে তৃণমূলকে হারাতে পারবে আমি তাকে ভোট দেবো। রাজনৈতিক নেতারা, আপনি বিজেপির নেতা হন, আপনি সিপিএমের নেতা হন, আপনারা সেইভাবে স্ট্র্যাটেজিটা তৈরি করুন। কেন গ্রাসরুট লেভেলের মানুষ কিন্তু সেটাই চাইছে যে অ্যান্টি তৃণমূল ভোটটা একটা বাক্সে ফেলব। সেটাই এই মুহূর্তে রাজনৈতিক প্রয়োজন। মানুষ যদি বলছে, রাজনৈতিক নেতারা কেন বুঝবেন না? এই প্রশ্নটা রেখে প্রতিবেদন শেষ। আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার। তার কারণ এই রাজ্যে যে মহিলা এখন শাসন করছেন, তিনি থাকলে চুরি বাড়বে, ডাকাতি বাড়বে, লুম্পেনাইজেশন, মনোজিৎ মণ্ডল সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে এবং অজস্র অগুন্তি মিথ্যা কথা শুনতে হবে। দেখুন, রাকেশ রোশনের বদলে ইন্দিরা গান্ধী চাঁদে গেছে, সোনাটা তবু একটা ঠিক আছে, মেনে নেওয়া যায়। 1,500 কেজির বাচ্চা তবু সেটা মেনে নেওয়া যায়। 1100 দেশ আছে পৃথিবীতে, সেটাও মেনে নেওয়া যায়। 1941 সালে প্রয়াত হওয়া রবীন্দ্রনাথ ঠাকুর 1947 এসে বেলেঘাটার গান্ধী আশ্রমে গান্ধীজির অনশন ভাঙিয়েছিলেন একটা নতুন গান লিখে, এবং সেই গানটা গেয়ে শুনিয়েছিলেন।
1941 সালে রবীন্দ্রনাথ মারা গেছেন, 1947 সালে এটা নাকি হয়েছিল, এটা যে মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম, সেটাও মেনে নেওয়া যায়। রাজা রামমোহন রায় বিধানসভায় সতীদাহ বিল এনেছিলেন, এটাও মেনে নেওয়া যায়। তিনি 130টার কাছাকাছি বই লিখেছেন, এসব গল্প আমরা মেনে নিতে পারি। কে লিখেছেন না লিখেছেন সেসব তর্কে না গিয়ে, কিন্তু এই মহিলা যে বাংলার সর্বনাশ করছেন, একটা আস্ত তৈরি কারখানা টাটা থেকে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে লক্ষ লক্ষ বাঙালির জীবনটাকে বিপন্ন করেছেন, 65 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলার বাইরে পাঠিয়েছেন, 6 লক্ষের ওপর সরকারি পদ অপূর্ণ রেখেছেন, চাকরিগুলোকে দলীয়ভাবে বিক্রি করেছেন, কলেজে কলেজে নিজেদের নেতাদের ঢুকিয়েছেন, কোটি কোটি টাকা বাজার থেকে ভাইপো কোম্পানি থেকে টাকা তুলিয়েছে, একটা শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী জেলের মাটিতে গড়াগড়ি খেয়েছে, এবং কোনো গ্যারেন্টি নেই যে আবার এই মহিলা ফিরে এলে আবারও এই রাজ কায়েম হবে না। আপনার যে ছেলেটাকে আপনার স্ত্রী কাঁধে ব্যাগ নিয়ে প্রতিদিন প্রাইভেট টিউটারের কাছে পৌঁছে দেন, স্কুলে পৌঁছে দেন, কলেজে ছেলেটাকে অ্যাডমিশন করিয়ে আপনি বাবা হিসেবে নিশ্চিন্তে থাকেন, ছেলেটা বেরোলে অন্তত একটা চাকরি পরীক্ষা বসাবো, সেদিনটা আসবে না। যে বাচ্চাটাকে আপনি স্কুলে টিউটারের কাছে পৌঁছে দিচ্ছেন একটা স্বপ্ন নিয়ে, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, সে ভবিষ্যৎটা অন্ধকার। এই মহিলা ওই নবান্নের 14 তলায় বসে থাকলে তার কারণ শেষ পর্যন্ত মনোজিৎ রায় রাজত্ব করবেন এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে গলিতে। ভাইপোরাজ কায়েম হবে সারা পশ্চিমবঙ্গে। শৌকত, জাহাঙ্গীর, কাইসার, মুদস্সার, সেলিম, এইসব দেখতে হবে আপনাদের। চোখের সামনে দেখবেন রকের মধ্যে বসে আপনার মেয়ে টিউশন থেকে ফিরছেন, তাকে টিটকিরি মারছেন তৃণমূলীরা, আপনি বলবেন চেপে জামা ওই রাস্তা দিয়ে যাস না। প্রাইভেট টিউটারকে গিয়ে রিকোয়েস্ট করবেন যে আপনি ওকে দিনের বেলা সকালে পড়ান, বিকেলের পড়াবেন না। কেন কেন প্রাইভেট টিউটারকে রিকোয়েস্ট করবেন আপনি বলতে পারবেন না। যতক্ষণে মেয়ে বাড়ি ফেরে আপনি নিশ্চিন্ত হয়ে বাবা মা আপনি বাড়িতে বসে থাকতে পারবেন না, বারান্দায় ছটপট করে পায়চারি করবেন। আপনার স্ত্রী যদি কোনো হসপিটাল নার্সিংয়ের কাজ করেন বা ডাক্তারির কাজ করেন, সারা রাত আপনার জেগে কাটাবেন, রাত 2, রাত 3, রাত 4। স্ত্রীকে, মেয়েকে বা বোনকে, যিনি সরকারি হসপিটালে চাকরি করছেন, তাকে ফোন করে বলবেন ঠিক আছো তো। এই রাজত্বটা এই মহিলা তৈরি করেছেন, তাড়াবেন না। মাইন্ড সেট আপ কেন নেবেন না? আমি এই প্রশ্নটা সমস্ত রাজনৈতিক দলের কাছে অন্যভাবে করেছিলাম। পতাকাগুলোকে এই যে কালো স্ক্রিনটা দেখছেন এর পেছনে পাঠিয়ে দিন। আপনি বাম হন, রাম হন, ডান হন, মধ্য হন, 1 পয়েন্ট এজেন্ডা, ওকে তাড়াবো। ছেড়ে দিন, সমস্ত মতাদর্শ পাশে সরিয়ে রাখুন। সারা বছর মতাদর্শ নিয়ে চর্চা করবেন, চচ্চড়ি করবেন, কিন্তু নির্বাচনের দিনটা 1 পয়েন্ট এজেন্ডা। যে বিধানসভা সেগমেন্টে যিনি জিতবেন আমি তাঁকেই জেতাবো। আমি যদি কট্টর বামপন্থী হই, আমার ঘরে যদি মার্কসের ছবি থাকে, জ্যোতি বসুর ছবি থাকে, কোনো অসুবিধা নেই। আমি সম্মান জানিয়ে আপনাকে বলছি, আপনার বিধানসভা কেন্দ্রে, আপনার লোকসভা কেন্দ্রে আপনার পার্টি যদি 5%, 6% ভোট পায়, আপনি কি আশাবাদী যে এইটা চট করে 40% হয়ে যাবে? হবে না। আপনিও ভালোভাবে জানেন, স্বীকার করবেন না, মনের মধ্যে কষ্ট থাকবে, কিন্তু আপনি স্বীকার করবেন না প্রকাশ্যে, এটাই স্বাভাবিক। কিন্তু ভোটের ব্যালট বাক্সে আপনি ঘেরা জায়গাটায় আপনি কিন্তু শের। আপনি ভোটটা যদি দিতে পারেন, যিনি জিতবেন তাকে জেতান। দরকার প্রতীকটাকে আড়াল করে রাখুন, কিন্তু ভোটটা দিন যিনি জিতবেন তাকে। সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে আপনার কেন্দ্রে আগে কে কত ভোট পেয়েছিল। আমরা বলে দেবো, আমরা জানিয়ে দেবো 294টা বিধানসভা ক্ষেত্রে কার কত ভোটিং পার্সেন্টেজ ছিল জানিয়ে দেবো। যদি 5-6% ভোট থাকে, দয়া করে ভুল করে ভোটটাকে নষ্ট করবেন না। নোটায় দেওয়া আর আমি 5%, 6% দেওয়া একই, সমান হবে। আমি ভুল বললে আপনারা সংশোধন করে দেবেন, কিন্তু আমার এটা বাস্তবতাটা বলছি। আমি বলছি যেখানে বামপন্থীরা জিততে পারবেন, যেখানে 70% মাইনরিটি ভোটার, বিজেপি জেতার সম্ভাবনা নেই, সেখানে হয়তো বামপন্থীরা এর আগে সেকেন্ড হয়েছে। 30% বা 20% বা 25%। বিজেপির ভোটটা ওখানে শিফট হোক, আমি একই সঙ্গে বলছি। বিজেপির ভোটাররা মাইন্ড সেট আপ করুন। রাজনৈতিক নেতারা যদি না পারেন, তাদের একটু সংকোচ দ্বিধা থাকবে, এত কষ্ট করে পার্টিটা করেছি। বিজেপি যারা ভোটার তারা সিদ্ধান্ত নিন, বিজেপির নেতারা সিদ্ধান্ত নিন, বামেদের নেতারা সিদ্ধান্ত নিন, সারা বছর লড়াই করুন, কিন্তু যদি জিততে না পারেন দয়া করে ভোটটাকে নষ্ট করাবেন না। পার্টি বাঁচবে যদি মহিলাকে তাড়ানো যায়, এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখুন। আমি আবারও বলছি, যা বলছি মিলিয়ে নেবেন, এটাই কিন্তু নিড অফ দ্য আওয়ার, সময়ের দাবি। আমার সেই প্রতিবেদন 30 তারিখ শুনে আমাকে খুব বড় স্তরের কিছু বাম এবং রামের রাজনৈতিক নেতারা ফোন করেছিলেন।
ব্যক্তিগত স্তরে তাদের সঙ্গে আলাপ সাক্ষাৎ। মামেরাও বলেছেন, তারা স্বীকার করছেন, কিন্তু আমি যে যুক্তিবোধটা দিয়েছিলাম সেদিনকে, যেটা আপনাদের একটু শোনালাম, তারা স্বীকার করছেন, কিন্তু বলছেন বুঝতে তো পাচ্ছেন। আমি বুঝতে তো পাচ্ছি, নিজের ছেলে মেয়েকে বোঝাতে পারবেন তো এই যুক্তিটা? ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনাকে ক্ষমা করবে না। চোর মহিলাকে যদি নবান্ন থেকে আপনি তাড়াতে না পারেন, সিদ্ধান্তটা নিন। আর আমি এই প্রতিবেদনে এই পর্যায়ে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। তিনি TV9-এর সাংবাদিককে বক্তব্য রেখেছেন, আমি তার অডিওটা আপনাদের কাছে শোনাবো। আর গতকাল অভয়ের বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী এই একটা বক্তব্যই রেখেছেন প্র্যাকটিক্যালি, পতাকা পাশে সরিয়ে 9ই অগস্ট নবান্ন যেতে হবে। অর্থাৎ রাজনৈতিক চিন্তার যারা ধারক বাহক তারা বুঝছেন, তারা অনুভব করছেন, উপলব্ধি করছেন। কেউ বলতে পারছেন, কেউ বলতে পারছেন না। তবে সতর্ক থাকবেন অতি উগ্র বামদের থেকে, এরা কিন্তু সমাজকে খুব ক্ষতির পথে নিয়ে যাচ্ছে। দেখবেন নির্বাচন আসছে, এখন এই গণমঞ্চ টঞ্চ শুরু হবে, চুরিটাকে ডিফেন্ড করার জন্য অন্যদিকে ডাইভার্ট করা হবে। আপনি দিল্লির নির্বাচনে যে কোনো সিদ্ধান্ত নিন, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে আজ যদি ভুল করেন, মনে রাখবেন এটাই আপনার পরবর্তী প্রজন্মেরও শেষ নির্বাচন। কেন চোরেরদের লাইসেন্স দেওয়া, ডাকাতদের লাইসেন্স দেওয়া, লুম্পেনদের লাইসেন্স দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়াটার সমর্থক। আমি এই জায়গায় সরাসরি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আগে শোনাবো। নতুন পুরনো বলে কিছু নেই, সব নেমে পড়বেন মাঠে। এখন বিসর্জনের সময়, বাংলা বাঁচানোর সময়, ইসলামিক রিপাবলিক যাতে না হয়ে যায় সেটার সময়, যাতে আমরা একাডেমি গিয়ে থিয়েটার দেখতে পারি, ব্রাত্য সমালোচনা শুনতে পারি, সেটা দেখার সময়। মেঘনাথ ভট্টাচার্য, অন্য চন্দন সেনেদের কথা শুনবো, আমরা একটু একাডেমি চত্বরে ঘুরবো। আপনার কি বুদ্ধিজীবীদের সঙ্গেও আলাপচারিতা করবেন, কলাকুশলীদেরকেও সঙ্গে নেবেন বাংলার? অবশ্যই, বাংলা বাঁচানোর স্বার্থে তাদের আসতে হবে। তারা যে বিজেপি বিরোধিতা করুন না, ওখানে এসে করুন। আগে রাজ্যটাকে বাঁচান, বাংলাটাকে ঠিক রাখুন। আপনি মনে করবেন, আপনি বিশ্বাস করেন এটা, এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকার রাস্তায় ব্রাত্য বসু যতমত ততপথের কথা বলতে পারবেন? রামকৃষ্ণ হাতে নিতে হবে না, একবার উচ্চারণ করে দেখুন না। ওর বইগুলোই তো পুড়ে গেল, আমি তো ওর জন্য আমার কষ্ট লাগছে। ব্রাত্য বসুকে নিয়ে আপনি? আরে ব্রাত্য আমার বন্ধুস্থানীয় ছোট ভাই। ব্রাত্য ভালো লেখক, ভালো নাট্যকার। ও ঠিক তৃণমূলের সঙ্গে যায় না, মানে লোকে এটা বলে আর কি। আমি ওর কথা বলছি, ও তো অতিরিক্ত আক্রমণ করে। বহিরাগত তথ্যটা, এই যে শব্দবন্ধটা, এটা ওরই মস্তিষ্ক প্রসূত। তো এই মুহূর্তে উনি একটু যান না, তো এটা সবাই জানে। আমি সবাইকে বলছি, যারা বাংলাদেশে এই আদান প্রদান করতেন, ওপার বাংলা এপার বাংলা, মিলাবে মিলিবে, এইসব গল্প বলতেন, একবার যান, এখন গিয়ে কথা বলুন। এখনই তো দাঁড়ানোর সময় ওখানে, মানবতা রক্ষার স্বার্থে। তাহলে এটা যান, ঢাকা অন্তত বর্ডারে যান, বসিরহাটে গিয়ে দাঁড়িয়ে বলুন, ভাই এগুলো বন্ধ করো, বইটা পুড়িও না। মন্দির ভেঙেছো, ঠিক আছে, তোমরা মন্দির বিশ্বাস করো না, ভেঙে দিয়েছো, চার্চ ভেঙে দিয়েছো, তোমরা একে আমাদের মনেস্ট্রি ভেঙেছো, ঠিক আছে, ওগুলো তোমরা বিশ্বাস করো না, তোমরা তালিবানি হয়ে গেছো, ঠিক আছে, বইটাকে জ্বালিও না। বই পড়ালে কষ্ট লাগে। বাদল গুহর বইও পড়ছে, আবুল বাসারের বইও পড়ছে, বাদল সরকারের বইও পড়ছে, আবুল বাসারেরও বইও পড়ছে। মানে বামপন্থী নাট্যকর্মী, সংস্কৃতি কর্মী, লিটল ম্যাগাজিন কর্মীদেরও বিজেপি সভাপতি বার্তা দিচ্ছেন, একটা প্ল্যাটফর্ম, সবাইকে বার্তা দিচ্ছে। আমি বলছি, এই সরকারের থেকে আগে মুক্তি পান, তারপর যে বিরোধী স্পেস তৈরি হয়ে যাবে সেখানে নিজের পতাকা খুঁজে নেবেন। বামপন্থী বলে কিছু হয় না, এস্টাবলিশমেন্ট বিরোধিতাটাই বামপন্থা নয়। আমাদের যে অবস্থান, সেটা বড়লোকের বিরুদ্ধে গরিবের লড়াই নয়, গরিবের ক্রয় ক্ষমতা বাড়ানোর লড়াই, গরিবকে বড়লোক করার লড়াই, গরিবের অর্থনৈতিক উত্তরণের লড়াই। আর সংঘর্ষ নয়, শিল্পক্ষেত্রে সমন্বয় চাই, বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, এসইজেড চাই। মানে আপনি বাম কর্মীদের সেই জনপ্রিয় স্লোগান, আগে রাম পরে বাম, আপনি সেটাই ফিরিয়ে দিতে চাইছেন, তাই কি বলছেন? আরে এখানে আগে রাম, তারপর বিরোধী স্পেসে আপনারা বাম করবেন। এখানে রাম বাম এসবের কোনো মূল্য নেই। এখানে এখন এই নির্বাচনটা সম্পূর্ণ মানুষের হাতে চলে গেছে। এই নির্বাচনে আমরা কার্যত রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ বাইনারি সেট করে দিয়েছিল 2019 সালে, কালীগঞ্জের নির্বাচন পর্যন্ত সেই বাইনারি অটুট আছে। মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে পরিত্রাণ চাইছে, মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে।
অভয়ের বাড়িতে গিয়েও গতকাল অভয়ের বাবা মাকে পাশে দাঁড় করিয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন সেই লাইনেই কথাটা বলেছেন। সমস্ত পতাকা সরিয়ে রেখে আসুন 9 তারিখ পথ হাঁটি, তেমনি সামনে 2026-এর ভোটে সমস্ত পতাকা দূরে সরিয়ে রেখে এই বদমাই সেই শয়তান দলটাকে, লুম্পেন প্রতারক চোর ডাকাতি দলটাকে নবান্ন থেকে তাড়িয়ে পরিষ্কার করুন। সম্ভব। সমস্ত রাজনৈতিক নেতাদের বুঝতে হবে। রামেদের রাজনৈতিক নেতারা যদি বুঝতে পারেন, বামেরা কেন বুঝবেন না? নেতাদের প্রশ্ন করুন, আপনি যদি বামপন্থী হন। আর না হলে সাইলেন্ট রেভলিউশন করে তাড়া নেই মহিলাকে। গতকাল অভয়ের বাবা মার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কি বলেছেন শুভেন্দু অধিকারী, সেটাও শুনুন। আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে 9ই আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। উনি শুধু আমাকে বলেছেন, মাতৃদেবী বলেছেন যে 9 তারিখও হোক, যেভাবে গত বছর 27শে আগস্ট ছাত্র সমাজ করেছিল। আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14ই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত অর্থাৎ আমি খুশি, কৃতজ্ঞ। আমি আগামী 1 মাসের বেশি সময় থাকলো হাতে, আগামীকাল 6 তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয়, সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজেরা যারা করেছে, গ্রেপ্তার হয়েছে, 109 জন জেল খেটেছে, 109 জন, তাদের মামলা এখনও চলছে, তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব। আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব। বাকি কখন থাকবেন, কিভাবে থাকবেন, সেটা আমরা যারা অর্গানাইজার থাকবো আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করবো। সময় আছে, সেটা ওনারাই কর্মসূচির 1 দিন 2 দিন 3 দিন আগে প্রপারলি আপনাদের জানিয়ে দেবে। আমার কথা বিরোধী দলনেতা হিসেবে কি আপনি অন্য দলগুলোর কাছে, বিরোধী দলনেতা হিসেবে অন্য দলগুলোর কাছে কি আহ্বান করবেন? এটা তো দেখুন, আমি যে দল করি, আমাদের দলের আরজি করের ঘটনার পরে স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমরা বলেছি যেখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে, আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই। আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করব, যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে সেখানেও বিজেপির কোনো কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে যেন ন্যূনতম সম্মান প্রত্যেকের থাকে। অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিবেশ পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন, এটাই আমাদের স্ট্যান্ড ছিল। সে স্ট্যান্ড আজকেও আছে। এবং গতবারে 27শে আগস্ট ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের দূর থেকে সাহায্য করবে, মানে পরিচিত মুখদের আসতে না। আমি রেল স্টেশনে থেকে ওদের সাপোর্ট দিয়েছি। আমি 50,000 জলের পাউচ, মেডিকেল, যারা আহত হয়েছিল 35 জন চিকিৎসা, 109 জনকে জামিন করানোর ব্যাপারে আইনি সাহায্য, লয়ার প্রোভাইড করা, সবই করেছি। এক্ষেত্রে যে কর্মসূচি পিতামাতার মুখ থেকে শুনবেন, কমপ্লিটলি নাগরিক সমাজ, নাগরিক তো আগে, তারপর তো রাজনীতি। অর্থাৎ যদি আপনি মনে করেন যে হুঁশযুক্ত মানুষ নামটা হয়েছে কেন, যার হুঁশ আছে, তা আপনি যদি হুঁশযুক্ত মানুষ হন, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে এবং এটা যদি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটে থাকে এবং এই সরকার, এই মুখ্যমন্ত্রী দায়ী থাকেন, এই পুলিশ দায়ী থাকেন, বা তদন্তকারী যে সংস্থাই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়া যায়, তাহলে সে আন্দোলনে সকলে অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে আলাদা করে দলকে, সামাজিক সংগঠনকে, ধর্মীয় সংগঠনকে, ব্যক্তিকে আমন্ত্রণ করার বিষয় নেই, বাধা তো কারোর ক্ষেত্রেই নেই। সবাই আসুন, সবাই যোগদান করুন, নিজের মতো করে যোগদান করুন। এবারে একটা টিম তৈরি করতে হয় যারা পুরো বিষয়টা দেখাশোনা করবে। 27শে আগস্টে ছাত্র সমাজের যে তরুণ যুবক যুবতীরা এগিয়েছিল, তারাই এই অনুঘটকের কাজটা করবে। আমরা সবাই আমাদের শুভানুধ্যায়ীদের নিয়ে হাজারে হাজারে অংশগ্রহণ করব। নিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ হবে, পুলিশ তার কাজ করবে এবং ওনারা 2 জন থাকবেন বলেছেন। এটা একটা এই আন্দোলনকে
পূর্ণ মাত্রায় নিয়ে যাবে বলে আমি আপনারা কি